গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি জুল ভার্নের একটি অ্যাডভেঞ্চার উপন্যাস নাইজারের বাঁকে। উপন্যাসটি বাংলায় প্রকাশিত হয়েছে ১৯৮২ সালে। পড়ছি এর প্রথম পর্ব। শহরের সবকটা দৈনিকের প্রথম পৃষ্ঠায় ছাপা হলো খবরটা। সেন্ট্রাল ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি। সাংঘাতিক ঘটনাটা ঘটল স্টক এক্সচেঞ্জের কাছে থ্রেডনিডল স্ট্রিটের কোণে সেন্ট্রাল ব্যাংকের ডিকে ব্রাঞ্চে। ম্যানেজার লুই রবার্ট ব্লেজন, বিখ্যাত লর্ড ব্লেজনের ছেলে। বিশাল একটা ঘরকে ভাগ ভাগ করে নিয়ে এই ব্যাংক। ওক কাঠের কাউন্টার, কাঁচের দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে বাঁদিকে লোহার গড়াত দিয়ে ঘেরা স্ট্রং রুম। এর পেছনে ম্যানেজারের রুম, তারপর একটি গুলিপথ। বড় হল ঘরে গিয়ে শেষ হয়েছে পথটা। থ্রেডনিডল স্ট্রিটে বেরিয়ে যাওয়া যায় এখান থেকে। হলঘর থেকে বেরোনোর দরজাটাও ডবল কাঁচের। সেদিন ৫টা বাজতে ২০ মিনিট বাকি। ম্যানেজার ছাড়া ব্যাংকের কর্মচারী সংখ্যা ৬। ২জন ছুটিতে আছে। ৩জন মক্কেলের সঙ্গে কথা বলছে। এক মনে বসে টাকা গুনছে ক্যাশিয়ার। সারাদিনে জমা পড়ার টাকা হিসেব করছে। মোট জমার পরিমাণ ৭২,০৭৯ পাউন্ড ২ শিলিং ৪ পেন্স। মিনিট ২০ পরেই বন্ধ হয়ে যাবে ব্যাংক। নামিয়ে দেওয়া হবে স্টিলের শাটার। নভেম্বর। ব্যাংকের কাচের দরজায় গোধূলির আভা। রাস্তা থেকে ভেসে আসছে ক্লান্ত বাড়ি ফেরতা অফিস কর্মচারীদের কলরব আর হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া যানবাহনের আওয়াজ। হঠাৎই এই সময় খুলে গেল ব্যাংকের ডবল কাচের সুইং ডোর। ভেতরে এসে ঢুকল একজন লোক। চৌকিতে ভেতরের আবহাওয়াটা একবার পর্যবেক্ষণ করেই ঘুরে দাঁড়াল। ডান হাত তুলল, ৩টে আঙুল সোজা করে ইঙ্গিত করল ৩। কাকে যেন বোঝাল। কাউন্টারে মোট ৩জন কর্মচারী উপস্থিত। লোকটার ইঙ্গিত ক্লার্কেরা দেখতে পেল কিনা, কিংবা দেখলেও আদৌ বুঝল কিনা, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আগন্তুকের। এমনই বেপরোয়া। ইঙ্গিত শেষ করেই দৃঢ় পায়ে এগিয়ে এসে মক্কেলদের পেছনে দাঁড়াল আগন্তুক, যেন সেও আর একজন মক্কেল। লম্বা মজবুত গড়ন এই অদ্ভুত লোকটার। কঠিন মুখ, চোখে দৃঢ় সংকল্পের ছায়া। রোদে পোড়া চামড়ার সঙ্গে দাড়ির রং মিশে গেছে। গলা থেকে পায়ের গোড়ালির ওপর নেমে এসেছে সিল্কের লম্বা ডাস্টকোট। আগে আসা মক্কেলদের একে একে বিদায় করে আগন্তুকের দিকে তাকাল একজন ক্লার্ক। শেষ মক্কেলটি দরজা খুলে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে প্রথম আগন্তুকের মতোই দেখতে আরও একটি লোক এসে ঢুকল ঘরে। এর গায়েও একই ধরনের লম্বা ডাস্টকোট। এগিয়ে এসে আরেকজন ক্লার্কের সামনে দাঁড়াল। তৃতীয় আরও একজন লোক এসে ঢুকল ১৫ সেকেন্ড পরেই। এর গায়েও ডাস্টকোট, কিন্তু এ প্রথম দুজনের মতো লম্বা দেহি নয়, বেটে গাট্টাগোট্টা, কালো দাড়ি। আধ মিনিট পর ঢুকল আরও ২জন লোক। দুজনেরই পরনে ধূসর ওভারকোট। আশ্চর্য, বছরের এই সময়ে এই শহরে ওভারকোট পরে না লোকে। চেহারার রং ব্রোঞ্জের মতো, দাড়ি গোফে ঢেকে আছে গালমুখ। ঘরে ঢোকার কায়দাটা কিন্তু ভারী অদ্ভুত এই দুজনের। লম্বা হারকিউলিস মার্কা আগের লোকটা দরজা ঠেলে ঢুকতেই পেছন পেছন দ্বার পথে এসে দাঁড়াল অন্য লোকটা। তারপর হাতলে কোট আটকে যাবার ভান করে ওটা ছাড়িয়ে নিতে গেল। আসলে এই সুযোগে কাঁচের দরজার এপাশ থেকে ঝোলানো ওপেন লেখা বোর্ডটা উল্টে ক্লোজড করে দিল। ৫টা বেজে গেছে। এই লেখা দেখে এখন আর কেউ সন্দেহ করবে না। ৫ জনের মধ্যে ৪ জন ক্লার্কদের সঙ্গে কথা বলতে লাগল। হারকিউলিস মার্কার লোকটা দেখা করতে চাইল ম্যানেজারের সঙ্গে। ১ মিনিট প্লিজ, একজন ক্লার্ক বলল। তাড়াতাড়ি ম্যানেজারের কাছে চলল সে। আর মিনিটের মধ্যেই ফিরে এসে হারকিউলিসকে নিয়ে চলল ম্যানেজারের ঘরে। দরজা খুলে লোকটাকে ঘরে ঢোকার পথ করে দিয়ে সরে দাঁড়াল। লোকটা ঢুকে যেতেই আবার ফিরে এলো কাউন্টারের পেছনে, আগের জায়গায়। কি কথাবার্তা হলো ম্যানেজারের সঙ্গে হারকিউলিসের কেউ জানল না। ঠিক ২ মিনিটের মাথায় ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে এলো লম্বু। ক্যাশিয়ারকে জানালো তাকে ডাকছে ম্যানেজার। একটা ব্রিফকেস আর ৩টে লেবেল লাগানো প্যাকেটে সারাদিনের জমা পড়া টাকা নিয়ে স্ট্রংরুমে গিয়ে ঢুকল আগে ক্যাশিয়ার। জায়গা মতো রেখে বেরিয়ে এসে প্রথমে দরজা বন্ধ করল। তারপর স্টিলের গরাতগুলো ঠেলে দরজার উপর নিয়ে এসে বড় বড় তালা আটকে দিল। বার কয়েক টেনে টুনে তালাগুলো ঠিকমতো লেগেছে কিনা পরীক্ষা করে দেখে সন্তুষ্ট হয়ে ঘুরে দাঁড়াল। চলল ম্যানেজারের ঘরে। এতক্ষণ ম্যানেজারের ঘরের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্যাশিয়ারের কাজকর্ম দেখছিল হারকিউলিস। লোকটা এগিয়ে আসতেই পথ ছেড়ে সরে দাঁড়াল। তারপর পেছন পেছন এসে ঢুকল ম্যানেজারের ঘরে। ঢুকেই কিন্তু থমকে দাঁড়িয়ে পড়ল ক্যাশিয়ার। কোথায় ম্যানেজার? ফাঁকা ঘর।
রহস্য যে কি ভাবারও সময় পেল না ক্যাশিয়ার। প্রচণ্ড জোরে তার গলা চেপে ধরল হারকিউলিস। টু শব্দটি করতে পারল না সে, জ্ঞান হারাল। তার মুখে ন্যাকড়া গুজে দিল হারকিউলিস। তারপর কোটের পকেট থেকে দড়ি বের করে হাত পা বেঁধে ফেলল। তিনজন ক্লার্কের কেউ জানল না ম্যানেজারের ঘরে কি পরিণতি ঘটল ক্যাশিয়ারের। আস্তে করে দরজার পাল্লা একটু ফাঁক করল হারকিউলিস। খুক খুক করে কাশল। যার সঙ্গে বুঝল ওদিকার কাজ শেষ। সঙ্গে সঙ্গে তিনজন ঝাঁপিয়ে পড়ল তিন ক্লার্কের ওপর। আধ মিনিটের মধ্যেই জ্ঞান হারাল তিনজন ক্লার্ক। মুখের ন্যাকড়ার ডাস্টার গুজে দিয়ে হাত পা বেঁধে ফেলা হল ওদের। লম্বা লম্বা পায়ে ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে এলো হারকিউলিস। মাটিতে পড়ে থাকা তিনজনের দিকে একবার চেয়েই আদেশ দিল, শাটার নামাও। গম গম করে উঠল গলা। শাটার নামাতে ছুটল তিনজন। হঠাৎ বেজে উঠল টেলিফোন ম্যানেজারের ঘরে। থামো, আবার আদেশ দিল হারকিউলিস। ওদিকে অর্ধেক নামানো হয়ে গেছে শাটার। মাঝপথেই থেমে গিয়ে ফিরে চাইল তিন ডাকাত। এগিয়ে গিয়ে রিসিভার তুলল হারকিউলিস। হ্যালো, কে, ব্লেজন নাকি? বলছি। গলাটা অচেনা ঠেকছে যে। লাইন খারাপ, কিন্তু আমার এদিকে তো ঠিকই আছে মনে হচ্ছে। এদিকে খারাপ, আপনাকেও তো চিনতে পারছি না আমি। বলেন কি? আমি লিওনার্দো। ও তাই নাকি? অথচ আপনাকে চিনতে পারলাম না। না, এই টেলিফোনগুলো নিয়ে আর পারা গেল না। বিরক্তি হারকিউলিসের গলায়। তা ভ্যান পৌঁছেছে? কই না তো। ঠিক আছে, পৌঁছলে এস ব্রাঞ্চে পাঠিয়ে দেবেন। এইমাত্র ফোন করেছিল ওরা। মোটা টাকা নাকি জমা পড়েছে ওখানে। দেব? হ্যাঁ, তা কেমন জমা পড়েছে? 20,000 পাউন্ড। 20,000 পাউন্ড? ওরে বাস, তাই নাকি? ঠিক আছে, ভ্যান এলেই পাঠিয়ে দেব। গুড, রাখি। আচ্ছা। ওদিকে লাইন কেটে যেতেই রিসিভার নামিয়ে রাখল হারকিউলিস। কি ভাবল এক সেকেন্ড, তারপর সঙ্গীদের হুকুম দিল, ক্যাশিয়ারের গা থেকে জামাকাপড় খুলে আনো, জলদি। ক্যাশিয়ারের জামাকাপড় দ্রুত পরে নিল হারকিউলিস। গায়ে ঠিক লাগল না, বেশি আঁটো। হবেই, সবাই তো আর বিশাল দেহি হারকিউলিস নয়। ক্যাশিয়ারের পকেট থেকে চাবি বের করে স্ট্রংরুম খোলা হল। এক বান্ডিল হুন্ডি, 3টে প্যাকেট আর ব্রিফকেসটা বের করে নিয়ে এলো দুজন লোক। ঠিক এই সময় সদর দরজার বাইরে গাড়ি থামার শব্দ হল। আধ মিনিট পরেই অর্ধেক নামানো শাটারের গায়ে হাত দিয়ে ধাক্কা মারল কেউ। ডাসকট খোলো, জলদি। চাপা গলায় হুকুম দিল হারকিউলিস। যেই ভেতরে ঢুকবে শুইয়ে দেবে। হুন্ডি আর টাকাগুলো নিয়ে বেরিয়ে গেল হারকিউলিস। অজ্ঞান তিন ক্লার্ককে দ্রুত কাউন্টারের তলায় নিয়ে গিয়ে শুইয়ে দিল তিনজন। চতুর্থজন উৎপেতে রইল দরজার পাশে। কেউ ঢুকলেই তার ব্যবস্থা করতে পারবে। সদর দরজার বাইরে একেবারে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে ব্যাংকের ডেলিভারি ভ্যানটা। অন্ধকার হয়ে এসেছে ইতিমধ্যেই। গাড়ির ভেতরে টিমটিম করে আলো জ্বলছে। নিজের জায়গায় বসে আছে কোচোয়ান। রাস্তায় দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছে গার্ড। একটু আগে শাটারে হাতের ধাক্কা মেরে জানান দিয়ে গেছে সেই। রাস্তায় যানবাহনের ভিড়, পথচারীরও অভাব নেই। কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে গার্ডের পাশে দাঁড়ালো হারকিউলিস। কাঁধে হাত রাখতেই চমকে উঠে ফিরে চাইল গার্ড। আবছা অন্ধকারে ক্যাশিয়ারের পোশাক পরা লোকটার দিকে তাকালো। জিজ্ঞেস করল, স্টোর কই? স্টোর বলি অনুমান করল হারকিউলিস। ক্যাশিয়ারের কথাই জানতে চাইছে গার্ড। তাড়াতাড়ি বলল, ছুটিতে। গাড়ির ভেতর উকি মেরে দেখল আর কেউ নেই। বলল, তা ভেতরে গিয়ে টাকা পয়সাগুলো একটু নিয়ে আসবে। কিন্তু মাথা চুলকালো গার্ড। গাড়ি ছেড়ে তো যাবার হুকুম নেই আমার। কমিউনিটার লাগবে, যাও না। তোমার জায়গায় দাঁড়াচ্ছি আমি। এই ব্রিফকেস আর প্যাকেটগুলো গুছিয়ে রাখছি। ততক্ষণে তুমি টাকার অন্য প্যাকেটগুলো নিয়ে এসো। অনিচ্ছা সত্ত্বেও ব্যাংকের সদর দরজার দিকে এগিয়ে গেল গার্ড। যাবে কি যাবে না আরেকবার ভেবে ভেতরে ঢুকেই পড়ল শেষ পর্যন্ত। দরজা খোলো তো, কোচোয়ানকে আদেশ দিল হারকিউলিস। এই যে খুলছি। কোচোয়ানের সিটের পেছনে ভ্যানে ঢোকার পথ। ধাতুর শিট দিয়ে তৈরি কপাট। যতটা সম্ভব ডাকাতির সম্ভাবনা কমিয়ে আনা হয়েছে। কোচোয়ানের আসন কাত করে অর্ধেকটা তুলে কপাট খুলতে হয়। তারপর ভেতরে ঢোকা যাবে। কঠিন পথ হবেই, টাকা ডেলিভারি ভ্যান তো। সামান্য কয়েকটা প্যাকেটের জন্যে সেদিন কিন্তু অত কষ্ট করতে গেল না কোচোয়ান। সিটে বসেই কাত হয়ে ধাতুর কপাট একটু ফাঁক করে হারকিউলিসের হাত থেকে ব্রিফকেসটা নিল। হেঁট হয়ে কপাটের ফাঁক দিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত ভেতরে ঢুকিয়ে দিল। টাকা কম হলে মাঝে মধ্যে এভাবে রাখে কোচোয়ান। তারপর গার্ডকে পাশে বসিয়ে নিয়ে চলে যায়।
কোচওয়ানের অর্ধেকটা শরীর ভেতরে অদৃশ্য হতেই উঠে এলো হারকিউলিস, যেন গাড়ির ভেতরটা দেখার জন্য উকিঝুঁকি মারছে, এমনই ভাব। তারপর অন্ধকারে হঠাৎ ওর হাত দুটো ভেতরে ঢুকে গেল। রাস্তার কেউ দেখতেও পেল না। হঠাৎই শক্ত হয়ে গেল কোচওয়ানের পা দুটো। তারপরে নেতিয়ে পড়ল কোমর শুদ্ধ উপরের দেহাংশ সিটের নিচে। কোচওয়ানের কোমরের বেল্ট খিঁচে ধরল হারকিউলিস। শিথিল দেহটা ঠেলে ঢুকিয়ে দিল গাড়ির ভেতর। লাশের পাশে পড়ে আছে টাকার প্যাকেট আর ব্রিফকেস। এছাড়াও রয়েছে আরও অনেকগুলো প্যাকেট আর ছোট ছোট কাপড়ের ব্যাগ। অন্যান্য ব্রাঞ্চ থেকে তুলে এনেছে, হেড অফিসে যাবে। রাস্তায় অত ভিড়, কিন্তু কেউই খেয়াল করল না গত কয়েকটা মিনিট রাস্তার উপর কি ভয়ানক ব্যাপার ঘটে গেল। গাড়ির ভেতরের মিটমিটে আলোয় হারকিউলিস দেখল মেঝের ওপর মুখ থুবড়ে পড়ে আছে কোচওয়ানের লাশটা। বয়ে যাওয়া রক্তের ধারাকে সেই মৃদু আলোয় কালচে দেখাচ্ছে। ঠিক কণ্ঠার কাছেই বিধিয়ে দেয়া ছুরিটার দিকে তাকাতে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল হারকিউলিসের ঠোঁটে। রক্তের পরিমাণ দেখে একটু চিন্তিত হয়ে উঠল হারকিউলিস। কি করা যায়? গাড়ির কাঠের মেঝের ফাঁক দিয়ে বাইরে তো পড়বেই। ল্যাম্পপোস্টের আলোয় কোনো পথচারীর চোখে পড়ে গেলেই বিপদ। কোচওয়ানের সিটটা তুলে দিয়ে কবাট খুলল হারকিউলিস। ভেতরে ঢুকে পড়ল। দ্রুত কোট খুলে নিল লাশের গা থেকে। একটানে কণ্ঠা থেকে ছুরিটা তুলে নিয়ে ক্ষতস্থানে শক্ত করে পেঁচালো কোটটা। এখন রক্ত বেরোলেও কোটের গরম কাপড়ে তা শুষে যাবে। হাতের রক্ত লাগল হারকিউলিসের। কোচওয়ানের কোটেই মুছে নিল। একটু ভেবে ছুরিটাও মুছে নিয়ে বন্ধ করে রেখে দিল পকেটে। তারপর বেরিয়ে এলো বাইরে। চারদিকটায় একবার চোখ বুলিয়ে নিয়েই নেমে পড়ল। এগিয়ে গিয়ে ব্যাংকের শাটারে বিশেষ কায়দায় টোকা দিতেই খুলে গেল কাঁচের সুইংডোর। কই? ভেতরে ঢুকেই জিজ্ঞেস করল হারকিউলিস। আছে, ক্যারেনি সাহেবদের সঙ্গী, জবাব দিল একজন। ঠিক আছে, ওটার কাপড় চোপড়ও খুলে নাও। গা থেকে ক্যাশিয়ারের পোশাক খুলে গার্ডের পোশাক পরে নিল হারকিউলিস। দুজন ডাকাতকে ব্যাংকের ভেতরেই রেখে বাকি দুজনকে নিয়ে বাইরে বের হয়ে এলো। আবার গাড়িতে উঠল হারকিউলিস। দুজন ডাকাত বাইরের রাস্তায় দাঁড়িয়ে রইল। একে একে সব কটা প্যাকেট, থলি, ব্রিফকেস বাইরে বের করে দিল হারকিউলিস। ওগুলো নিয়ে আবার ব্যাংকের ভেতরে চলে গেল দুই ডাকাত। অনেকেই দেখল ঘটনাটা, কিন্তু কেউ মাথা ঘামাল না। বুঝল গাড়ি থেকে টাকা পয়সা চালান যাচ্ছে ব্যাংকের ভেতরে। আগামী দিন হয়তো মক্কেলের ভিড় বাড়বে, টাকা তুলতে আসবে, তাই আগে থেকে বন্দোবস্ত করে রাখা হচ্ছে। ব্যাংকের ভেতরে টাকা পয়সা, সোনা রূপা ইত্যাদি সব নেওয়া হয়ে গেলে সমান 5 ভাগে ভাগ করা হলো ওগুলো। কোটের পকেটে, হাতে যে যেখানে পারল তুলে নিল সব। চলো যাই, বলল হারকিউলিস। কি করতে হবে আগেই তো বলেছি। টাকা পয়সাগুলো আমাদের গাড়িতে তুলে রেখে আবার ফিরে আসব। আসব পেছনের দরজা দিয়েই। এরপর আমি চলে যাব ডেলিভারি ভ্যানে। তোমরা সব কটা শাটার নামাবে, তালা দেবে, ড্রেনে ফেলে দেবে চাবিগুলো। আর হ্যাঁ, ম্যানেজারকে কি করতে হবে মনে থাকে যেন। কোনো প্রশ্ন? না, একই সঙ্গে জবাব দিল 4 জন ডাকাত। ঠিক আছে, যাই চলো। আরে হ্যাঁ, ব্রাঞ্চ অফিসের ঠিকানাটা তো নিলাম না। এগিয়ে গিয়ে কাচের সুইংডোরের কাছে দাঁড়ালো হারকিউলিস। দরজার পাশেই হলদে কাগজে লিখে সাঁটানো আছে সবকটা ব্রাঞ্চের নাম আর ঠিকানা। এস ব্রাঞ্চের ঠিকানাটা মুখস্থ করে নিল সে। ডাস্টকোটগুলো সব ফেলে যাবে ব্যাংকের ভেতরেই, বলল হারকিউলিস। প্রথম দৃষ্টিতেই চোখে পড়ার মতো জায়গায়। একে একে সমস্ত মালপত্র নিজেদের গাড়িতে তুলল ডাকাতেরা। হারকিউলিসের পোশাকটাও বাদ গেল না। কাজ শেষ করে পেছনের দরজা দিয়ে ঢুকে আবার সদর দরজা দিয়ে বেরিয়ে এলো হারকিউলিস। গাড়িতে উঠল গিয়ে। বাইরের একটা শাটার নামাতেই ঘোড়ার পিঠে চাবুক মারল সে। গাড়ি নিয়ে সোজা গিয়ে এস ব্রাঞ্চের সামনে দাঁড়ালো হারকিউলিস। কোচবক্স থেকে নেমে গটগট করে হেঁটে গিয়ে ঢুকল ব্যাংকের ভেতরে। ক্যাশিয়ারের সামনে দাঁড়িয়ে কোনো প্রকার ভনিতা না করে বলল, দেন কি দেবেন, দেরি হয়ে যাবে নইলে। চমকে চোখ তুলে চাইল ক্যাশিয়ার। আপনাকে তো চিনি না। বড়লোক কোথায়? আমি এসেছি, বিড়বিড় করতে লাগল ক্যাশিয়ার। মাথা খারাপ হলো নাকি ম্যানেজারের? চিনি না জানি না এমন সব লোককে পাঠায় টাকা নিতে। কত বড় দায়িত্বপূর্ণ কাজ। দেখুন, কথা বেশি বলছেন আপনি। আপনাকে জিজ্ঞেস করে লোক রাখবে নাকি বড় সাহেবরা? চটে উঠল হারকিউলিস। বি ব্রাঞ্চ থেকে রওনা দিয়েছি। হঠাৎ সেন্ট্রাল থেকে ফোন পেল ম্যানেজার। ওখানে অনেক টাকা জমা পড়েছে, খুব বিশ্বস্ত কাউকে পাঠাতে হবে। সামনে আমাকেই পেল। ব্যাস, আমার আর সব কাজের দফা রফা।
বলে কিনা আমাকেই আসতে হবে, শালার চাকরি ছেড়ে দেব। কিন্তু আপনাকে যে এর আগে কোনোদিন দেখিনি। সন্দেহ ক্যাশিয়ারের গলায়। অত চেনাচিনির দরকার হলে চলে আমি। আগামীকাল বড় সাহেবরা হয়তো চেনাবেন আপনাকে। আইডেন্টিটি আছে? সন্দেহ তবু যায় না ক্যাশিয়ারের। মনে মনে ঘাবড়ে গেলেও মুখের ভাব ঠিকই রাখল হারকিউলিস। দুর্ধর্ষ ডাকাত সে, অত সহজে মচকানোর নয়। তা আছে। পাশের টুলটায় বসে পড়ল হারকিউলিস। পকেটে হাত ঢোকাল। আসলে ভাবল, কি করা যায় এখন। ব্যাংকের গার্ডের আইডেন্টিটি দেখতে কেমন সেটাও জানা নেই তার, কিন্তু বিচলিত ভাবটা একটু প্রকাশ করল না চেহারায়। গার্ডের পোশাকে পকেটে যত কাগজপত্র পাওয়া গেল একে একে সব কটা টেনে বের করল। পাওয়া গেল আইডেন্টিটি, কিন্তু সেটা বোর্ডরুকের। আর চোখে একবার ক্যাশিয়ারের দিকে তাকিয়ে দেখল সে। এক মনে টাকা গুনছে লোকটা। চোখের পলকে বোর্ডরুকের আইডেন্টিটি ছিঁড়ে দুই টুকরো করে ফেলল হারকিউলিস। ছবিসাটা অংশটা ঢুকিয়ে রাখল আবার পকেটে। বাকি অংশটা নিয়ে উঠে গিয়ে দাঁড়াল ক্যাশিয়ারের সামনে। এই নিন আইডেন্টিটি। অর্ধেকটা টুকরো হাতে নিয়ে বোকার মতো হারকিউলিসের দিকে তাকালো ক্যাশিয়ার। আর আধখানা কোথায়? ছবিটাই তো নেই। হ্যাঁ, আধখানা দিয়েছি নাকি? কই দেখি। রে হ্যাঁ, তাই তো। বাকি অর্ধেকটা ছিঁড়েই গেল বোধ হয়। ক্যাশিয়ারের সামনেই পকেটে হাত ঢুকিয়ে আবার সমস্ত কাগজপত্রগুলো বের করল হারকিউলিস। অবশ্যই কার্ডের অন্য অর্ধেকটা ছাড়া। আতিপাতি করে খুঁজল। গেছে। ক্যাশিয়ারের চোখে চোখে তাকালো হারকিউলিস। গেছে বুঝলেন? কপাল যেদিন খারাপ হয় সব দিক দিয়েই হয়। 15-20টা ব্রাঞ্চে ঘুরতে হয় রোজ। সবাই আইডেন্টিটি দেখতে চায়। দেখাতে দেখাতে আর ঠিক থাকে নাকি ওটা? কোথায় কোন কাগজপত্রের সাথে ছিঁড়ে রয়ে গেছে কে জানে। না, আজ আর টাকা নেওয়া হলই না। হেড অফিসের সাথে বোঝাপড়া করে নেবেন। চলি। ঘুরে দাঁড়ালো হারকিউলিস। এবারে ক্যাশিয়ারের মনে হল এই লোক জেনুইন, নইলে অত বড় জোর করত না। পেছন থেকে ডাকল, ঠিক আছে ঠিক আছে, অত রাখছেন কেন? কই দেখি আবার আইডেন্টিটিটা। দিল হারকিউলিস। এই যে নিন। এই অর্ধেকটা অবশ্য জেনুইনই, কিন্তু এতে না আছে আপনার ছবি, না নাম। কিন্তু কি আর করা, বিপদে যখন পড়েই গেছেন। আমি বিপদে পড়িনি। আপনাদের ব্রাঞ্চের টাকা নেবার কাজটা জোর করে আমার ওপর গছানো হয়েছে। তার উপর অত হম্বিতম্বি করছেন। দাঁড়ান না, কালই ব্রাঞ্চ ম্যানেজারের নামে জেনারেল ম্যানেজারের কাছে নালিশ করছি আমি। হারকিউলিসের মুখের দিকে তাকালো ক্যাশিয়ার, কিন্তু অন্যদিকে তাকিয়ে আপন মনে গজগজ করছে লম্বা লোকটা। নিন, নিয়ে যান টাকা। হঠাৎই মনস্থির করে বলল ক্যাশিয়ার। এই যে, এই রেজিস্টারে সই দিন। ক্যাশিয়ারের সামনে টেবিল থেকে কলমটা তুলে নিতে নিতে জিজ্ঞেস করল হারকিউলিস, কোথায়? অতদিন ধরে টাকা নিচ্ছেন, তাও জানেন না? ক্যাশিয়ারের চোখের দিকে তাকালো হারকিউলিস। ভয় পেয়ে গেল ক্যাশিয়ার। ধরে মারবেই নাকি তাকে, গোয়ার গোবিন্দ লোকটা? তাড়াতাড়ি রেজিস্টারের একটা জায়গা দেখিয়ে বলল সে, এই যে এখানে। পুরোপুরি মেজাজ যেন খিচড়ে গেছে এমনই ভাব দেখিয়ে রেজিস্টারে এলোমেলো কয়েকটা টান মেরে কলমটা ছুঁড়ে ফেলল হারকিউলিস টেবিলের উপর। হ্যাচকা টানে ক্যাশিয়ারের হাত থেকে টাকার প্যাকেটটা নিয়েই চলতে শুরু করল। বোকার মতো হাঁ করে তার দিকে তাকিয়ে রইল ক্যাশিয়ার। মন বলতে লাগল, হাঁকডাক যতই করুক, হারকিউলিস মার্কা অচেনা লোকটাকে টাকা দেয়া উচিত হল না তার মোটেই। ডাকাতি হয়ে যাওয়ার 1 ঘণ্টা পরেই কিন্তু ভ্যানটা হাইড পার্কের কোণে পড়ে থাকা অবস্থায় দেখল পুলিশ। ভেতরে কোচওয়ানের রক্তাক্ত লাশ। সঙ্গে সঙ্গে অনুসন্ধান শুরু হয়ে গেল। ডিকে ব্রাঞ্চের তালা ভেঙে ভেতরে ঢুকল পুলিশ। ক্লার্কদের মুখে শুনল ওভারকোট আর ডাস্টকোট পরা 5 জন লোক এসেছিল ব্যাংকে। সর্দার মতো লোকটা ম্যানেজারের সঙ্গে দেখা করতে ঢুকেছিল। তারপর ক্যাশিয়ারের ডাক পড়ে, কিন্তু ম্যানেজারের ঘরে ঢুকে ম্যানেজারকে দেখতে পায়নি ক্যাশিয়ার। গেল কোথায় ম্যানেজার? যোগসাজশ আছে তার ডাকাতদের সঙ্গে? আশেপাশে অনেক অফিস ছিল, সেগুলোর দারোয়ান কেয়ারটেকারদেরকে জেরা করে বিশেষ কোনো সুবিধে হল না। নতুন কিছু বলতে পারল না কেউ। ক্লার্করা আগেই তার চেয়ে অনেক বেশি বলেছে। পুলিশ ধরে নিল ডাকাতদের সঙ্গে যোগসাজশ ছিল ম্যানেজারের, না হলে এমনভাবে ডাকাতি করা সম্ভব নয়। আর যদি ডাকাতদের সঙ্গে সম্পর্ক নাই থাকবে, তাহলে উধাও হয়ে গেল কেন সে? পুলিশ যথারীতি হুলিয়া বের করল ম্যানেজারের নামে। দেশের বন্দরে বন্দরে, ট্রেন স্টেশনে ম্যানেজারের ছবি সমেত নির্দেশ চলে গেল। এই চেহারার লোককে দেখলেই যেন পাকড়াও করা হয়, কিন্তু কোথায় ব্লেজন? তার কোনো খবর নেই। এতটুকু করে যথাসাধ্য করা হয়েছে ভেবে খুশি থাকল পুলিশ। যেদিন ডাকাতি হয়
সেদিনই রাত 2টায় লন্ডন থেকে সাউথহ্যাম্পটন স্টেশনে এসে থামল একটা ট্রেন। প্রথম শ্রেণীর কামরা থেকে নামল 5 জন লোক। কারো গাল নিখুঁত কামানো, কারো ফ্রেঞ্চ কাট দাড়ি, কারো নাকের নিচে ইয়াগো, কারো বা দাড়িগোপ কিচ্ছু নেই। কুলি ডেকে কামরা থেকে নামালো বেশ কিছু চটের বস্তা আর বিশাল একটা ট্রাঙ্ক। একটা গাড়ি ডেকে মালপত্র সহ স্টিমার ঘাটে চলল 5 জন। স্টিমারে তোলা হলো মাল। প্রচুর বকশিস পেয়ে দাঁত বের করে হাসল কুলি। সাহেবরা রীতিমতো ভদ্রলোক, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। স্টিমার যাবে দাহমের কোটানোতে। ভোরে জোয়ার আসলেই ছাড়ল স্টিমার। ডাকাতির খবরটা ভালোমতো ছড়ানোর আগেই ইংল্যান্ড থেকে অনেক দূরে চলে গেল স্টিমার। ডাকাত আর ধরতে পারল না পুলিশ। ব্লেজনকেও খুঁজে পেল না। আস্তে আস্তে এই ডাকাতি নিয়ে জল্পনা কল্পনা কমে এলো। লোকে ভুলেও গেল একসময়। ফ্রেঞ্চ গিনির রাজধানী মানে কোনাক্রি অঞ্চলের নিতান্তই একটা ছোট গ্রাম, অথচ এখানেই বাস করেন এদেশের গভর্নর জেনারেল। 27 নভেম্বর, মহা হট্টগোল সমস্ত গ্রাম জুড়ে। উৎসব হবে। কিসের? সোজা ব্যাপার নয়। কয়েকজন অতি মান্যগণ্য লোক আসবেন গ্রামে, পর্যটক। গভর্নর আদেশ দিয়েছেন বয়স্ক সকল পুরুষকে জাহাজ ঘাটায় গিয়ে অভ্যর্থনা করে আনতে হবে অতিথিদের। ইচ্ছে করলে বাচ্চা ছেলে মেয়ে কিংবা মহিলারাও যেতে পারে, কিন্তু তাদের জন্য বাধ্যবাধকতা নেই। অতিথিরা সংখ্যায় 7 জন। নাইজারের তীর ধরে ধরে এগিয়ে একটা বিশেষ অভিযান চালাবেন তারা। একটা বিশেষ বাগ পর্যন্ত গিয়ে তবে শেষ হবে এই অভিযান। এদিকে পাঠিয়েছে ফ্রান্সের কেন্দ্রীয় প্রশাসন দপ্তর। সেই দপ্তরেরই নির্দেশে গঠিত এক্সট্রা পার্লামেন্টারি কমিশনের উচ্চপদস্থ অফিসারেরা। কাউন্সিল মিনিস্টার স্বইচ্ছায় এদের পাঠিয়েছেন বললে ভুল বলা হবে। আসলে নিজেদের মধ্যে বিবাদ নিষ্পত্তির জন্য ধরতে গেলে নিজেরাই অভিযানে বেরিয়েছেন তারা। তবু সরকারি একটা ছাপ না থাকলে নয়, তাই নির্দেশনামা সই করিয়ে নেওয়া হয়েছে প্রশাসন দপ্তর থেকে। বিরাট একটা ঝগড়া মিটে গেল হঠাৎ করেই। মিটমাট হওয়ার মূলে এই নাইজার বাক অভিযান। রাজনৈতিক দুটি দলের অতি ক্ষমতাবান 2 নেতার মধ্যে ঝগড়া বেঁধেছিল। ধারণা করা হয়েছিল তাদের মধ্যে সমঝোতা কোনোদিনই হবে না, কিন্তু হয়ে গেল। দারুণ মজার না ব্যাপারটা? 2 নেতার একজনের নাম বারজাক, অন্যজনের বদ্রিয়ার্স। প্রথমজন মোটাসোটা, গোলগাল চেহারা, কালো চাপদাড়ি, বড় বড় বুলি ওড়াতে ভালোবাসেন, কিন্তু তাই বলে সবই যে ফাঁকা তা নয়। বক্তৃতা দিতে পারেন জমিয়ে। দিলখোলা হাসি খুশি এই মানুষটাকে অনেকেই ভালোবাসে। দ্বিতীয়জন কিন্তু এর ঠিক উল্টো। রোগাটে, দীর্ঘকায়, দাড়ি নেই, পাতলা ঠোঁটের ওপর দুদিকে লম্বা কোণ বের করা ঝোলা গোপ। উদ্যত প্রকৃতির, সবকিছুতেই জোর খাটাতে চান। 1 নম্বরের নৈরাশ্যবাদী। উদার প্রকৃতির মানুষ বারজাক। নিজেকে মেলে ধরাই তার ইচ্ছে। অত্যন্ত গুটনো স্বভাব বদ্রিয়ার্সের। ভালো করে কথাই বলতে চান না কারো সঙ্গে। উপনিবেশ সম্পর্কে বিভিন্ন ব্যাপারে চিরদিনই মতের অমিল দুজনের, স্বভাব আর চেহারার মতোই। শুধু উপনিবেশ নয়, যে কোনো ব্যাপারে দুজন একসঙ্গে হলে বাদানুবাদ বাঁধবে। একজন কিছু একটা বললেই অন্যজন সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে বসেন। আস্তে আস্তে তুমুল ঝগড়া বেঁধে যায় দুজনের। ব্যাপারটাই তখন নিষ্পত্তি করে উপস্থিত লোকেরা, অবশ্যই 2 দলে ভোট গ্রহণের মাধ্যমে। বারজাক হয়তো বলবেন, শুয়োরের মাংসে বেশি চর্বি থাকা ভালো, খেতে স্বাদ। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন বদ্রিয়ার্স, বেশি চর্বি খাওয়া খুব খারাপ, পেটে অসুখ হয়। তাতে কি? বারজাক বললেন, খেতে তো শান্তি, হলই বা পেটে অসুখ। পেটে অসুখ থাকলে কারো শান্তি লাগে না। গম্ভীর হয়ে প্রতিবাদ করবেন বদ্রিয়ার্স, বোকারাই পেট নিয়ে চিন্তা করে। চিন্তা নেই যা সে পাগল। ব্যাস, এমনি করেই উত্তর তর্ক বেড়ে যাবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবেন দুজনেই। তুমুল পর্যায়ে ঝগড়া না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করবে 2 দলেরই সমর্থকেরা, তারপর নিষ্পত্তি করতে এগিয়ে আসবে। আপাতত বিবাদের শুরু হয়েছে বারজাক প্রস্তাবিত একটা আইন প্রণয়ন নিয়ে। তিনি প্রস্তাব করেছেন সেনেগাল, গাম্বিয়া, গিনির উপরের অংশ এবং নাইজারের পশ্চিমে অবস্থিত ফরাসি সুদানের কিছু অংশে ভোট ব্যবস্থা চালু করে কালোদেরকেও ভোটদানের সুযোগ দেয়া হোক। তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে প্রতিবাদ করে বসলেন বদ্রিয়ার্স। ব্যাস, শুরু হয়ে গেল একজন আরেকজনকে লক্ষ্য করে চোখা চোখা যুক্তির বাণ বর্ষণ। একজনের যুক্তি, নিগ্রোরা যথেষ্ট সভ্য হয়ে গেছে, তাদের আর গোলাম বানিয়ে রেখে মানবতার অবমাননা করার কোনো মানে হয় না। হল জুড়ে তুমুল করতালি উঠল। বারজাকের যুক্তিকে বাহবা দিল সবাই। সঙ্গে সঙ্গে তেড়ে উঠলেন বদ্রিয়ার্স। তার মতে
নিগ্রোরা আগের মতোই হিংস্র বর্বর রয়ে গেছে। তাদের ভোটাধিকার দেয়া আর রুগ্ন শিশুর সঙ্গে ওষুধ নিয়ে পরামর্শ করা এক কথা, বরং আরও বেশি করে নিগ্রো অধ্যুষিত এলাকায় সৈন্য পাঠানোর ব্যবস্থা করা উচিত। নিগ্রোদের ভোটাধিকার দেওয়ার মতো বোকামি কিছুতেই সরকারের করা উচিত হবে না। ফরাসিদের অধিকৃত দেশে ফরাসিরাই থাকবে একচেটিয়া অধিপতি। এতে অন্য কারো হস্তক্ষেপ হলে আর মান থাকল কোথায়? আবার হাততালিতে ফেটে পড়ল জনতা। দেশের গৌরবে গৌরবান্বিত হয়ে আনন্দ আর বাদ মানছে না ওদের। এদিকে কিন্তু মুখ কালো করে বসে আছেন উপনিবেশ দপ্তরের মন্ত্রী মহোদয়। মহা ফাঁপড়ে পড়েছেন তিনি। দুপক্ষের কথাতেই যুক্তি আছে। ফরাসিদের শাসনে সত্যি অভ্যস্ত হয়ে এসেছে ফরাসি অধিকৃত নিগ্রোরা। লেখাপড়াও শিখছে কেউ কেউ, কিন্তু এরপরেও গোলমালের খবর যে আসছে না তা নয়। গ্রামে গ্রামে লুটতরাজ আর হাঙ্গামা চলছে। গ্রাম ছেড়ে পালাচ্ছে নিরীহ বাসিন্দারা। গুজব শোনা যাচ্ছে কোথায় নাকি মাথা চারা দিয়ে উঠছে একটা নির্দলীয় শক্তি। ঘাঁটি গেড়ে বসেছে আফ্রিকার অজ্ঞাত এক অঞ্চলে। উঠে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় একেবারে নিরপেক্ষ থেকে কথাগুলো জানালেন শ্রোতাদের। আবার হাততালি পড়ল। এত বড় বিজ্ঞ মন্ত্রীর প্রশংসায় মুখর হয়ে উঠল জনতা। হাততালি আর হট্টগোল শেষ হলে এবারে কথা বলল শ্রোতাদের একজন। দুজনের কেউই যখন ব্যাপারটায় একমত হতে পারছেন না, তখন গিয়ে দেখে আসলেই তো হয় কোনটা করা দরকার আর কোনটা নয়। এতবার যাওয়া হয়েছে ওসব অঞ্চলে যে আর নতুন কিছুই দেখার নেই, বললেন মন্ত্রী। তবে চেম্বার সিদ্ধান্ত নিলে আরেকবার যাওয়া যেতে পারে। অনেক তর্ক বিতর্কের পর ঠিক হল আরেকবার যাওয়াই উচিত। তাহলে অভিযানের নেতা কে হবেন সদস্যরাই ঠিক করে দিক, নিজের গা বাঁচিয়ে বললেন মন্ত্রী। আবার শুরু হলো তর্ক, হট্টগোল, ঝগড়া। অনেক কষ্টে চেঁচামেচি থামিয়ে ভোট নেবার আদেশ দিলেন মন্ত্রী। রাজি হল সবাই। ভোটও নেওয়া হল, কিন্তু সমস্যা তাতে বাড়ল বই কমল না। দেখা গেল যে সমান সমান ভোট পেয়েছেন দুই নেতা। মহা মুসিবত বলে দুহাত কপালে চেপে ধরে বসে রইলেন মন্ত্রী। এরপর কি করা যায়? তখন মীমাংসা করে দিল একজন অতি রসিক শ্রোতা। এক কাজ করলেই হয়, দুজনকে নেতা করে দিলেই তো ল্যাঠা চুলকে যায়। সবারই পছন্দ হয়ে গেল প্রস্তাবটা। কারণও ছিল। আসলে সবাই চাইছিল কোনোমতে দুই নেতাকে কয়েক মাসের জন্য দেশ ছাড়া করতে। অন্তত সে কয়েকটা মাস উপনিবেশ সংক্রান্ত বেহুদা চেঁচামেচি থেকে রেহাই পাওয়া যাবে। অতএব বার্জাক এবং বদ্রিয়ার্স দুজনেই আফ্রিকা অভিযানের নেতা নির্বাচিত হয়ে গেলেন। কিন্তু একটু চালাকি করলেন প্রবীণ মন্ত্রী। দুজনের মধ্যে চূড়ান্ত ক্ষমতা কার হাতে থাকবে সেটা বলে দিলেন তিনি। থাকবে বার্জাকের, কারণ তিনি বদ্রিয়ার্সের চেয়ে 3 দিনের বড়। মনে মনে ভয়ানক চটে গেলেন বদ্রিয়ার্স, কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে আচরণ করতে সাহস হল না তাঁর। প্রবল দুই প্রতিযোগীর অদ্ভুত অভিযানে আরও কয়েকজন যাবেন সিদ্ধান্ত নেওয়া হল। এদের মধ্যে একজনের নাম ড চাতন্যে, নামী ডাক্তার। সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসেন। মোটামুটি লম্বা বলা চলে তাকে, 5 ফুট 8। বয়স 55 পেরোয়নি, অথচ মাথায় একটাও চুল কালো নেই। সজারুর কাঁটার মতো গোফজোড়াও পেকে ধপধপে সাদা। সত্যিকারের বুদ্ধিমান বলতে বোধহয় এদের মতো লোককেই বোঝায়। দ্বিতীয়জন ভৌগোলিক সমিতির সদস্য মসিয়ে ইসিদোর তাসিন। অনেক বড় বিজ্ঞানী, বিজ্ঞানের গবেষণায় প্রায় সারাক্ষণই ধ্যানমগ্ন থাকেন। কাজেই বাহ্যিক রসকস তেমন নেই, বেশি কথা বলেন না। আর যাচ্ছেন মন্ত্রিপরিষদের 3 জন গণ্যমান্য ব্যক্তি। এরা হলেন মসিয়ে পসি, মসিয়ে কুইরো এবং মসিয়ে হেইরো। শেষ লোকটি কিন্তু তেমন গণ্যমান্য বা নামকরা কেউ নয়। লা এক্সপেনশন ফ্রাঁসে নামে এক দৈনিক খবরের কাগজের রিপোর্টার। নিজের কাজকে খুব শ্রদ্ধা করে, কর্তব্যে ফাঁকি নেই, সৎ, বুদ্ধিমান। অনেকেই বলে রিপোর্টারের কাজ না করে স্টেজের নায়কের অভিনয় করলে তাকে মানাতো ভালো। নাম আমেদি ফ্লোরেন্স। এই 8 জন বিশেষ অতিথিকে অভ্যর্থনা জানিয়ে নেবার জন্যেই নিজ দপ্তরের লোকলস্কর আর কোনাক্রি অঞ্চলের সমস্ত শক্ত সমর্থ গ্রামবাসীকে নিয়ে জাহাজঘাটায় হাজির হয়েছেন ফ্রেঞ্চ গিনির গভর্নর জেনারেল। অভ্যর্থনার বহর দেখে মনে হল সাগর পেরিয়ে মানুষ নয়, আকাশ থেকেই ফেরেশতারা এসে হাজির হয়েছেন। অভ্যর্থনার জাঁকজমক দেখে প্রথমে ভড়কে গেলেও ধাতস্থ হয়ে গভর্নরকে ধন্যবাদ জানালেন বার্জাক। তারপর জাহাজঘাটায় জাহাজ থেকে নামিয়ে আনা একটা টেবিলে দাঁড়িয়ে এক গাল ভরা বক্তৃতা দিলেন। বক্তৃতা শুরু হতেই ফিসফিস করে নিজের লোকদের বলে দিলেন গভর্নর, হাততালির কমতি যেন না হয়। সুতরাং বক্তৃতা শেষ হবার পর অন্তত আধ ঘণ্টা লাগল হাততালি শেষ হতে। গ্রামবাসীদের বলে বলে হাততালি দেয়াল দপ্তরের লোকেরা। বার্জাকের বক্তৃতা শেষ হলে উঠে দাঁড়ালেন বদ্রিয়ার্স।
তার তেজি বক্তৃতার অর্থ অশিক্ষিত গ্রামবাসীরা কি বুঝল কে জানে, কিন্তু জোর হাততালিতে তারা আকাশ কাঁপিয়ে দিল। আসলে হাততালি দেয়াটাকে একটা মজা বলে ধরে নিল ওরা। মহাসমারোহে অতিথিদের গভর্নরের বাড়িতে নিয়ে আসা হল। এখানে 3 দিন থেকে অভিযাত্রীরা পরবর্তী কর্মসূচি ঠিক করবে। যেতে হবে অনেক পথ। প্রস্তাবিত আইনের মাধ্যমে যে অঞ্চলকে ভোটাধিকার দিতে চাইছেন বারজাক, আয়তনে সেটা ফ্রান্সের 3 গুণ, প্রায় 10 লক্ষ বর্গমাইল। এত বড় এলাকার সমস্ত জায়গায় যাওয়া সম্ভব নয়। ঠিক হলো দুদলে ভাগ হয়ে এগোবে অভিযাত্রীরা, কিন্তু দুদলকে সমান পথ পেরোতে হবে না। একদল যাবে 1,500 মাইল, অন্য দল ঘোর পথে 2,500 মাইল। প্রথমে এক দলে রওনা হবে অভিযাত্রীরা। কোনাক্রি হয়ে প্রথমে কানকান, সেখান থেকে ক্যানাডোগের সবচেয়ে বড় শহর শিকাসোতে যাবে। এখান থেকে দুদলে ভাগ হবে ওরা। বদ্রিয়ার্সের নেতৃত্বে একদল যাবে দক্ষিণে, একেবারে আইভরি কোস্ট পর্যন্ত। অন্য দলটা বারজাকের নেতৃত্বে পূব দিকে চলে সেইটে নাইজার নদীর পাড়ে পৌঁছবে। তারপর নদীর তীর ধরে ধরে গিয়ে পৌঁছবে দাহমের উপকূলে। আগস্ট নাগাদ গ্র্যান্ড বাসামে পৌঁছবেন বদ্রিয়ার্স, আর অক্টোবরে বারজাক গিয়ে থামবেন কোটানৌ। এতটা পথ পেরোনো সহজ কথা নয়। তাও ভালো পথ হলে কথা ছিল। আফ্রিকা, দুর্গম জঙ্গল, পাহাড় পর্বত আর জলাভূমিতে ঠাসা। হিংস্র জানোয়ারের ভয় তো আছেই, আছে মারাত্মক বিষাক্ত কীটপতঙ্গ, সাপখোপ। এসব জিঙিয়ে যাওয়া যে কত ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। এত বিপদের সম্ভাবনা পথে, অথচ খুশি উপচে পড়ছে মসি ইসিদুর তাসিনের। ভূগোল বিশারদ তিনি। গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্য জোগাড়ের জন্যে এর চেয়ে ভালো অভিযান আর কি হতে পারে। এতদিন যাবৎ লোকের অজানা অনেক কিছুই জানবেন তিনি, শুনবেন, চোখেও দেখবেন। সবচেয়ে মজার ব্যাপার হল, এইসব অঞ্চলে অভিযান চালাতে মাত্র 2 যুগ আগেও সাহস করত না লোকে। কিন্তু নাইজারের বাগ পর্যন্ত ফরাসি শাসন কায়েম হওয়ায় ওখান পর্যন্ত সিপাহী শান্তি আছে, তাই সহজেই বেরিয়ে আসা যাবে অঞ্চলটা, তাসিনের ধারণা। ঠিক হল 1 ডিসেম্বর থেকে যাত্রা শুরু হবে। এর আগের দিন অর্থাৎ 30 নভেম্বর এক বিশেষ ভোজসভায় অতিথিদের আপ্যায়িত করবেন ফ্রেঞ্চ গিনির গভর্নর জেনারেল। অতি সম্মানের সঙ্গে ফ্রান্সের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। সেই সঙ্গে এক অসভ্য জঙ্গলি এলাকায় হবে গণতন্ত্র স্থাপন অভিযানের সূচনা। 30 নভেম্বর সারাটা সকাল রোদে রোদে ঘুরে স্থানীয় লোকদের সঙ্গে কথাবার্তা বলে সন্ধে নাগাদ অত্যন্ত পরিশ্রান্ত হয়ে সবে গভর্নর ভবনে ফিরে এসেছেন বারজাক। গা থেকে কোটটা খুলতে যাচ্ছেন, এমন সময় আর্দালি এসে খবর দিল 2 জন লোক দেখা করতে এসেছে। 2 জন? প্রশ্ন করলেন বারজাক। একজন পুরুষ, একজন মহিলা। লোকটা ভারী অদ্ভুত। কলোনির কেউ? এর আগে কখনো দেখিনি, তবে হতে পারে। অস্বাভাবিক ঢ্যাঙা লোকটা, এক্কেবারে নুড়ি পাথর, ঘাসের চিহ্ন নেই কোথাও। নুড়ি পাথর? বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন বারজাক। বুঝেন না স্যার, হাসল আর্দালি। বারজাকের মিশুক স্বভাবের পরিচয় আগেই পেয়ে গেছে সে, তাই তার মনে অহেতুক শঙ্কা নেই। টাক টাক, মাথার টাক চকচক করছে লোকটার, চোখ দুটো যেন পিংপং বল। হায় সর্বনাশ! চোখ কপালে তুললেন বারজাক। দারুণ কল্পনা দেখছি হে তোমার। তা ভদ্রমহিলার মাথায় ঘাস আছে তো, আর চোখ? তা তো আছেই স্যার, ভদ্রমহিলা নুড়ি পাথরের ঠিক উল্টো। বয়স কেমন দেখতে? মোটামুটি। সুন্দরী? তা বলতে পারেন, এবং ফিটফাট। অন্যমনস্কভাবে গোপে তা দিতে লাগলেন বারজাক। ঠিক আছে, পাঠিয়ে দাও। আর্দালি চলে যেতেই ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন বারজাক। নিজের থলথলে চেহারাটা দেখলেন। ঘড়িতে ঢং ঢং করে সন্ধ্যা 6টা বাজার সংকেত হল। কানেই ঢুকল না। আরেকটা জিনিস কল্পনাতেই আসেনি তার, আসার কথাও নয়, যে ঠিক এই সময়ে লন্ডনের সেন্ট্রাল ব্যাংক লুট হচ্ছিল। আর্দালির পিছু পিছু ঘরে এসে ঢুকল একজন বছর 40 বয়সের লোক, সঙ্গে বছর 25 একটি মেয়ে। 2 জনকে পৌঁছে দিয়ে বেরিয়ে গেল আর্দালি। ঠিকই বলেছে আর্দালি, লোকটা সত্যিই ঢ্যাঙা। আঁটোসাঁটো পোশাকে ঢাকা ধরটার তুলনায় পা দুটো যেন একটু বেশি লম্বা। চোখ দুটো পিংপং বলের মতো না হলেও ঠেলে বেরিয়ে আসছে। সরু গলাটা অস্বাভাবিক লম্বা। এর উপর আলতো করে বসিয়ে রাখা হয়েছে মাথাটা, যেন বেশি নড়াচড়া করলেই খসে পড়বে। ছুরির মতো ধারালো বিশাল লম্বা নাক, পুরু ঠোঁট। লোকটার দেখার মতো একমাত্র জিনিস হল গোঁফজোড়া। সত্যিই সুন্দর। চকচকে টাক, কিন্তু একটু ভুল কথা বলেছে আর্দালি।
নুড়ি পাথরের অনেক নিচে ঘাড়ের কাছে কয়েকগুচ্ছ ঘাস আছে, আর আছে 2 গালে লম্বা জুলফি, অতি শুকনো পাটের মতো রং। এত যে কুৎসিত, কিন্তু তবু ভালো লাগে লোকটাকে। সারাক্ষণই মুখে হাসি লেগে আছে, চোখ দুটোয় অকপট সরলতা। আর মেয়েটি সত্যিই সুন্দরী, সুগঠিতা, ছিপছিপে, নিখুঁত নাক, বিশাল চোখ দুটোকে ঢেকে রেখেছে বড় বড় মোটা ঘন পাপড়ি। অত সুন্দর চোখ জীবনে দেখেননি বারজাক। মাথা ভর্তি কোঁকড়ানো চুল। দুজনকে বসতে বললেন বারজাক। মসিয়া বারজাক, গায়ে পড়েই আলাপ করতে এলাম আপনার সাথে, কথা শুরু করল নুড়ি পাথর। আসলে একটা সাহায্য চাইতে এসেছি। আমি জানি দেখতে আমি সুবিধের নই, নামটাও অদ্ভুত, অ্যাজনর দ্য সেন্ট বেরেন, ব্যাচেলর, অঢেল সম্পত্তি রেখে গেছেন বাবা রেনেজ শহরে। কথা বলার সময় প্রচুর হাত পা নাড়েন বেরেন। আর এই যে ইনি, মেয়েটার পরিচয় দিলেন বেরেন, আমার খালা, মিস জেন ব্লেজন। আপনার খালা? অবাক হলেন বারজাক। হ্যাঁ হ্যাঁ, আমার খালা। দুনিয়ার 8-10টা খালার মতোই খালা, জোর দিয়ে বললেন একজন। ঠোঁট দুটো অতি সামান্য ফাঁক করল মেয়েটা। বারজাকের মনে হল এত সুন্দর হাসি আর দেখেননি। ভাঙা ভাঙা ইংরেজিতে প্রতিবাদ করল জেন। খালি সুযোগ পেলেই হল, আমাকে ওর খালা প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগে যান মসিয়ে দ্য সেন্ট বেরেন। তাতে নিজের বয়স কমে যায়, বললেন বেরেন। আসলে লোককে চমকে দিতে চান উনি, তারপরেই আবার জন্মগত সম্পর্ক যা আমার মামা হয়ে যান। তাহলে এবার কাজের কথায় আসা যাক, বললেন বেরেন। দুজনেরই জ্ঞান পিপাসা আমাদের প্রবল, ভ্রমণের নেশাও খুবই। নতুন দেশ আর আবিষ্কারের সন্ধানে বেরিয়েছি এ যাত্রায়। মেয়ে হলে কি হবে, আমার এই ভাগ্নিটির ভয়ডর বলতে কিচ্ছু নেই। সুযোগ পেলেই বেরিয়ে পড়ে, আর সবসময় সঙ্গে এই মামাটি থাকা চাই। নিজের বুকে টোকা দিল সে। এবারেও বেরিয়েছি, হঠাৎ শুনলাম আমরা এবার যে পথে যাব ঠিক করেছি, আপনারাও সেই পথেই যাবেন। তখন ভাবলাম আপনাদের সঙ্গেই যাই, কারণ ভয়ঙ্কর বিপদসংকুল পথে দল ভারী হলে অনেক কিছু দিয়েই সুবিধে। তাই আপনার কাছে এলাম, সঙ্গে যাবার অনুমতি পাব কি? আমার আপত্তি নেই, বললেন বারজাক। কিন্তু সত্যি বলতে কি, আমার সহযোগীদের সঙ্গে একটু পরামর্শ না করে পাকা কথা দিতে পারছি না। নিশ্চয়ই নিশ্চয়ই, বললেন বেরেন। ব্যাপারটা কি জানেন, সঙ্গে মেয়ে মানুষ থাকলে এ ধরনের অভিযানে অনেক রকম বিপত্তি আসার সম্ভাবনা থাকে। হয়তো এই জন্যেই আপত্তি তুলবে আমার লোকেরা। দেখুন মসিয়ে বারজাক, আমার ভাগ্নি বলে বাড়িয়ে বলছি না, অনেক পুরুষ মানুষের চাইতে ওর সাহস অনেক বেশি। আল্লাহ আসলে ছেলে করতে করতে মেয়ে বানিয়ে ফেলেছে ওকে। শুধু সঙ্গে থাকা ছাড়া আর কোনো ব্যাপারেই বিরক্ত করব না আপনাদের, বলল জেন। সমস্ত ব্যবস্থা আমরা করেই রেখেছি। প্রয়োজনীয় সব রকমের জিনিসপত্র, ঘোড়া, কুলি প্রচুর নিয়েছি আমরা। খুব ভালো দোভাষীর কাজ চালাতে পারে এমন 2জন গাইডও ভাড়া করেছি। কিন্তু তবু সহযাত্রীদের সঙ্গে পরামর্শ করতে হবে আমাকে। আগের কথাই বললেন বারজাক। হাজার হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযানে বেরিয়েছি, সামান্য ভুল করলেও চলবে না। তবে হ্যাঁ, অত করে যখন বলছেন, ওদের রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করব আমি। তাহলে কখন জানতে পারছি আমরা? রওনা তো কালকেই দেব, তার আগেই জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, তাহলে চলি এখন। বিদায় নিয়ে চলে গেল মামা ভাগ্নি। রাতে ডিনারে বসে সহযাত্রীদের কাছে কথাটা তুললেন বারজাক। কেউই অমত করল না। সঙ্গে একজন রূপসী থাকুক, মনে প্রাণে সবারই এই কামনা। আপত্তি করলেন না, কিন্তু মনে মনে খুঁতখুত করতেই লাগলেন বদ্রিয়ার্স। জেনের রূপের কথা নিয়ে যেন একটু বেশি বাড়াবাড়ি করছেন বারজাক। কোনো ফাঁদ নয় তো? এরকম একটা অভিযানের সঙ্গে একজন মেয়ে মানুষ ইচ্ছে করে যেতে চায়, এটা খুবই অস্বাভাবিক। অন্য কোনো মতলব নেই তো বারজাকের? মিনিস্ট্রি আর চেম্বার থেকে অনেক রকম গুজব আসছে কানে, সেসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো ওই মেয়ের। সবাই রাজি হয়ে গেছে জেন আর তার মামাকে সঙ্গে নিতে, তাই ইচ্ছে করেই কোনো আপত্তি করলেন না বদ্রিয়ার্স। দেখাই যাক না কি হয়। বিপদের মোকাবেলা না করতে পারার মতো কাপুরুষ নন তিনি। দুজনকে আমি জানি না, কথা বললেন গভর্নর, তবে দিন 15 কোনাকৃতে আছে শুনেছি। দুজনের মধ্যে একজনের কথা তো শোনা যেতেই হবে, বললেন বারজাক।
চোখে পড়ার মতো মেয়ে। আমিও তাই শুনেছি, ডানাকাটা পড়ি নাকি, সেনেগাল থেকে স্টিমারে এসেছে। আপনি তো স্যার বলছেন। বারজাককে লক্ষ্য করে বললেন গভর্নর, নিছক বেড়ানোর উদ্দেশ্যেই যদি যেতে চান ওরা, তো আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। শেষ পর্যন্ত ঠিক হল সেন্ট বেরেন আর জেন ব্লেজনকে সঙ্গে নেওয়া হবে। কুলি আর গাইড বাদে লোকসংখ্যা দাঁড়ালো এখন 10। কোথায় যোগাযোগ করতে হবে ঠিকানা রেখেছিলেন বারজাক। পরদিন ভোরে উঠেই মামা ভাগ্নিকে সুখবরটা দেবার জন্য ছুটলেন তিনি। গিয়ে দেখলেন জেনের সঙ্গে কথা বলছে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, পিয়েরি মার্সিনে। অভিযাত্রীদের নিরাপত্তার জন্য সেও নিজের দলবল নিয়ে সঙ্গে যাবে। জেনকে ডেকে খবরটা দিলেন বারজাক। তাড়াতাড়ি তৈরি হতে বললেন মামা ভাগ্নিকে। যাত্রার বেশি দেরি নেই আর। জেনের সঙ্গে আগেরই পরিচয় রয়েছে ক্যাপ্টেনের। দেখে মনটা কিন্তু খারাপ হয়ে গেল বারজাকের। শুনছিলেন জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস নাইজারের বাঁকে। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।